প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায় থেকে বিগত বছরের বোর্ড প্রশ্নের চট্টগ্রাম বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে এবং এখানে উদ্দীপকে আমাদের 5টা লেনদেন দেওয়া আছে। প্রথম লেনদেন মের 1 তারিখের লেনদেনে বলা হয়েছে নগদ 1,50,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। যখন আমরা ব্যবসা শুরু করি সেখানে মূলধন হিসাব চলে আসে, তাহলে এখানে মূলধন হিসাবের মধ্যে 2টা হিসাব চলে আসবে। টোটাল 3টা হিসাবের মাধ্যমে আমাদের এই লেনদেনটা হয়েছে। একটা হলো নগদান হিসাব, আসবাবপত্র হিসাব এবং আরেকটা হলো মূলধন হিসাব। এরপর দেখতে পাচ্ছি মে 5 ঋণ গ্রহণ 1 লক্ষ টাকা। যখন আমরা ঋণ গ্রহণ করি বা ঋণ নেই সেক্ষেত্রে 2টা হিসাব তৈরি হয়। একটা হলো নগদান হিসাব, কারণ ঋণ গ্রহণ করার জন্য আমাদের নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পায়, এবং আরেকটা হলো ঋণ হিসাব, এবং এই ঋণ হিসাবটাকে আমরা সাধারণত দায়ের মধ্যে ধরি, কারণ এই ঋণটা আমাদের একসময় না একসময় পরিশোধ করতেই হয়। এরপর চলে যাচ্ছি মে 10 বলা হয়েছে রুহা ট্রেডার্সের নিকট থেকে অফিসের জন্য নগদে 40,000 টাকা দরে একটি কম্পিউটার ক্রয়। তাহলে আমরা নগদে ক্রয় করেছি, কম্পিউটার ক্রয় করেছি। সো কম্পিউটারকে আমরা সাধারণত অফিস সরঞ্জাম নামে লিখে থাকি। অফিস সরঞ্জাম হিসাব তৈরি হলো, এবং যেহেতু নগদ টাকা দিয়ে আমরা এটা ক্রয় করেছি তাহলে নগদান হিসাব তৈরি হলো। তাহলে 2টা হিসাব, একটা হলো কম্পিউটার যেটাকে আমরা অফিস সরঞ্জাম হিসাবে লিখব, এবং আরেকটা হলো নগদান হিসাব। এরপর দেখতে পাচ্ছি মে 15 খুলনার লিখন ট্রেডার্সের নিকট প্রতিটি 1,000 টাকা দরে 50টি ক্যালকুলেটর বিক্রয়। প্রত্যেকটার দাম 1,000 টাকা করে এবং টোটাল 50টা ক্যালকুলেটর বিক্রয় করা হয়েছে, এবং এটা বিক্রয় করা হয়েছে খুলনার লিখন ট্রেডার্সের কাছে। তাহলে দেখো এখানে 2টা হিসাব তৈরি হচ্ছে। একটা হলো এই যে বিক্রয় করলাম, বিক্রি করলে তো আমাদের সাধারণত বিক্রয় হিসাব তৈরি হয় বা আয়ের হিসাব তৈরি হয়, এবং যেহেতু আমরা লিখন ট্রেডার্সের নিকট বিক্রি করেছি তাহলে লিখন ট্রেডার্স যে আমাদের জন্য প্রাপ্য হিসাব তৈরি হবে, এবং আরেকটা হলো বিক্রয় হিসাব। এবার চলে যাচ্ছি সর্বশেষ লেনদেন মে 20 মণিহারি দ্রব্যাদি ক্রয় 2,000 টাকা। আমরা মণিহারি ক্রয় করেছি 2,000 টাকার। তাহলে এখানে মণিহারিটা সাধারণত আমরা ব্যয় হিসাবের মধ্যে লিখে থাকি, তাহলে এখানে আমাদের ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে মণিহারি হিসাব, এবং যেহেতু নগদ টাকা দিয়েই আমরা মণিহারিটা ক্রয় করেছি তাই নগদান হিসাব। ওকে, তাহলে সবগুলো লেনদেন আমরা দেখলাম। এবার আমরা দেখি সৃজনশীল প্রশ্নটা। ক নাম্বার সৃজনশীলে বলা হয়েছে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন সাধারণত 1 তারিখের লেনদেন থেকেই আমরা নির্ণয় করি। তাহলে দেখো 1 তারিখের লেনদেনে বলা হয়েছে নগদ 1,50,000 এবং আসবাবপত্র 20,000। তাহলে আমরা যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে চাই, প্রারম্ভিক মূলধনের মধ্যে আমরা 1 তারিখে দেখেছি নগদের পরিমাণ 1,50,000 টাকা, এবং আরেকটা হলো আসবাবপত্রের পরিমাণ আমরা দেখেছি 20,000 টাকা। তাহলে 2টাকে যদি আমরা যোগ করি আমাদের টোটাল এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেখতে পাচ্ছি 1,70,000 টাকা। তাহলে 1,70,000 টাকা আমাদের প্রারম্ভিক মূলধন। এবার চলে আসি খ নাম্বার সৃজনশীল প্রশ্নে। খতে বলা হয়েছে উপরিউক্ত 15 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান তৈরি করো, এবং এখানে দেখো কিছু শর্ত দেওয়া আছে। প্রথমে বলা হয়েছে কারবারি বাট্টা 5%। আমরা যখন চালান প্রস্তুত করি আমাদের কারবারি বাট্টার পরিমাণটা দরকার পড়ে, এবং বিক্রয় শর্ত দেওয়া আছে। বিক্রয় শর্তের মধ্যে বলা হয়েছে 2/12 অর্থাৎ 12 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে, তবে নিট 30 অর্থাৎ 30 তারিখের মধ্যে আমাদের নিট পরিমাণ অর্থাৎ সম্পূর্ণ পরিমাণই পরিশোধ করতে হবে। চালান নং 46 অর্থাৎ চালান নংটা আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার আমরা একটু দেখি চালানের ছকটা ঠিক কী রকম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পূর্ণাঙ্গ চালান তৈরি করে দেওয়া হয়েছে।
আমরা প্রথমে এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানের হয়ে চালান প্রস্তুত করছি, যেহেতু আমাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম ছিল মাহি ট্রেডার্স এবং এটা বাগেরহাটের একটা বিজনেস। আমাদের একদম শুরুতে দেখো এটা কিন্তু লেখা আছে বাগেরহাটের মাহি ট্রেডার্স, বাগেরহাটের মাহি ট্রেডার্স। তাহলে বাগেরহাটের মাহি ট্রেডার্স যেহেতু বলা আছে, আমরা প্রথমে মাহি ট্রেডার্স লিখলাম, নামটা লিখলাম মাহি ট্রেডার্স, তারপর ঠিকানাটা দিয়ে দিলাম বাগেরহাট। এবার আমাদের তৈরি করতে বলা হয়েছে চালান, তাই আমরা ঠিক এরকম বক্স আকারে করে এর মাঝে লিখব চালান। এই সাইডে থাকবে তারিখ, আমাদের 15 মে তারিখের লেনদেনের জন্য চালান প্রস্তুত করতে বলা হয়েছে, তাই এখানে আমরা তারিখ দিলাম 15 মে 2022। এবার এই সাইডে আমরা একে একে প্রথমে চালান নং, আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল চালান নং হবে 46, তাই আমরা এখানে চালান নং দিয়েছি 46। ক্রেতার নাম, আমাদের এখানে লেনদেনটা ছিল 15 তারিখের লেনদেনটা ছিল খুলনার লিখন ট্রেডার্স, লিখন ট্রেডার্স অর্থাৎ ক্রেতার নাম লিখন ট্রেডার্স এবং তার ঠিকানা হলো খুলনা। এবার আসো কি কি লেনদেন হয়েছে সেটা আমরা এখানে লিখবো। আমাদের এখানে একটাই লেনদেন হয়েছে, সেটা হচ্ছে ক্যালকুলেটর বিক্রয় করা হয়েছে, প্রত্যেকটার দাম 1000 টাকা করে এবং টোটাল 50টা বিক্রি করা হয়েছে। তাহলে ক্যালকুলেটর ক্রয় করেছে লিখন ট্রেডার্স, ক্যালকুলেটর ক্রয় করা হয়েছে 1000 টাকা দরে, টোটাল 50টি। তাহলে দেখো দুইটা যদি আমরা গুণ করি, আমরা টোটাল 50,000 টাকার ক্রয় করেছি এবং এখানে আবার কারবারি বাট্টা পেয়েছি 5%। তাহলে 50,000 টাকার 5% খুবই সহজ, 2500 টাকা। 50,000 টাকা থেকে 2500 টাকা মাইনাস করলে আমরা এখানে পাচ্ছি 47,500 টাকা। এবার এই 47,500 টাকা অবশ্যই আমাদের কথায় লিখতে হবে, কারণ অনেক সময় সংখ্যা দেখে আমরা ঠিক ভালো মতো বুঝতে পারি না। অনেক সময় দেখা যায় 1 লাখকে আমরা 10 লাখ ধরে নিই বা 10 লাখকে আমরা 1 লাখ ধরে নিই, তাই সংখ্যা দেখে না বোঝার জন্য আমরা এটাকে কথায় সুন্দরভাবে লিখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 47,500 টাকা মাত্র, এবং এই মাত্র কথাটা লেখা কিন্তু মাস্ট, মাত্র কথাটা লিখতেই হবে। তুমি যত টাকায় লেখো সেক্ষেত্রেও তোমাকে মাত্র কথাটা লিখতে হবে। তারপর এখানে আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে চালানের মধ্যে অবশ্যই একটা বিক্রয়ের শর্ত দেওয়া থাকে, যেই বিক্রয় শর্তটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমরা প্রাপ্ত বাট্টা বা প্রদত্ত বাট্টা পেতে পারি। এখানে আমাদের বিক্রয় শর্তটা দেওয়া ছিল 2/12 নিট 30 এবং ভুল ত্রুটি সংশোধনযোগ্য, এটা সকল চালানের মধ্যেই উল্লেখ করা থাকে এবং এখানে আমাদের অবশ্যই বিক্রেতার একটা স্বাক্ষরের দরকার পড়ে। তাহলে এই ছিল আমাদের পুরো চালানের ঘর। আমরা এবার চলে যাই আমাদের গ নাম্বার সৃজনশীল প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উপরিউক্ত মে 5 থেকে 10 তারিখের লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবের শ্রেণী বিভাগ দেখাও। আচ্ছা, 5 থেকে 10 তারিখের লেনদেনের সাথে জড়িত, এই যে এখানে আমরা যে 4টা লেনদেন দেখতে পাচ্ছি, এই 4টা লেনদেনের হিসাব আমাদেরকে দেখাতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মে 5-এ বলা হয়েছে ঋণ গ্রহণ 1 লক্ষ টাকা। তাহলে ঋণ গ্রহণের সাথে আমাদের 2টা হিসাব জড়িত থাকে, একটা হলো নগদান হিসাব এবং আরেকটা হলো ঋণ হিসাব। তাহলে প্রথমে আমরা দেখি নগদান হিসাব এবং ঋণ হিসাব। দেখো নগদান হিসাব, ঋণ হিসাব, আমরা যদি শ্রেণীবিভাগ করতে চাই, আমাদের নগদান হিসাবের জন্য শ্রেণীবিভাগ হবে সম্পদ এবং ঋণ হিসাবের জন্য হবে দায়। সম্পদ, কারণ নগদ টাকাটা বৃদ্ধি পাচ্ছে তাই সম্পদ হিসাব, এবং ঋণ হিসাব কারণ এখানে দায়ের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এবার চলে যাই পরবর্তী হিসাবে। দেখো এখানে 5 এবং 10 এই দুইটাই বলা হয়েছে। তাহলে 10 তারিখে বলছে রুহা ট্রেডার্সের নিকট থেকে অফিসের জন্য নগদে 40,000 টাকা দরে একটি কম্পিউটার ক্রয়। ওকে, তাহলে নগদে যেহেতু আমরা 40,000 টাকার একটি কম্পিউটার ক্রয় করেছি, এখানে 2টা হিসাব তৈরি হবে, একটা হলো অফিস সরঞ্জাম হিসাব এবং আরেকটা হলো নগদান হিসাব। অফিস সরঞ্জাম হিসাব এটা অবশ্যই সম্পদ, কারণ আমাদের সম্পদের পরিমাণ বাড়ছে।
কম্পিউটারের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং নগদ টাকার পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে দুইটাই কিন্তু সম্পদ নামক শ্রেণী বিভাগের অংশ। তাহলে প্রথমে আমরা দেখলাম প্রারম্ভিক মূলধন, তারপর আমরা পূর্ণাঙ্গ একটা চালান প্রস্তুত করা দেখলাম, এবার সবার শেষে আমরা দেখলাম হিসাবের শ্রেণী বিভাগ। আশা করছি এই ছোট্ট প্রশ্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।